নিজের পেটে একটু একটু করে বেড়ে ওঠা অনাগত সন্তানকে যদি বাঁচাতে চাস তাহলে তোর প্রাণপ্রিয় স্বামীকে ছেড়ে দে মিশাম, নতুবা তোরা কেউ বাঁচবি না। জায়ান আমার না হলে আমি ওকে কারো হতে দিব না। আমি ফিরে এসেছি মিশাম। নাওফা তার ভালোবাসাকে আপন করে নেওয়ার জন্য ফিরে এসেছে। মোবাইলের মেসেজ অপশনে এমন মেসেজ দেখে মিশামের চোখ বড় হয়ে যায় আতঙ্কে। নিজের এক হাত পেটের উপর রেখে মোবাইলটা পাশের টেবিলে রেখে সে চেয়ার টেনে বসে। তার মনটা বড্ড অস্থির হয়ে আসে। কোনো এক অজানা ভয় তাকে গ্রাস করে ফেলছে মুহূর্তের মধ্যে। চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। আমার ভালোবাসার মানুষের ভাগ আমি অন্য কাউকে দিব না। তার জন্য যদি আবার আমাকে আগের রূপে ফিরে আসতে হয় তবে আমি ফিরবো সেই রূপে। জায়ান শুধু আমার, ওর ভাগ আমি তোকে দিব না নাওফা। মিনিট পাঁচেক পর পুনরায় মেসেজ আসে। মিশাম ফোনটা হাতে নিয়ে মেসেজ পড়তে শুরু করে। কি ভাবছিস, আবার আগের রূপে ফিরবি? আমি তো সেটাই চাই। আমাদের মধ্যে কার ভালোবাসা শাশ্বত তা জানার জন্য তো দুজনকে সমান সমান হতে হবে। তবে তোর সন্তানকে যদি পৃথিবীর আলো দেখাতে চাস তাহলে এত ঝামেলা না করে দূরে চলে যা আমার আর আমার জায়ানের থেকে। আমি তোকে একটা সুযোগ দিলাম, এরপর যা হবে সব সামনাসামনি হবে। আমি শীঘ্রই তোর সুখের সংসারে রাজ করতে আসছি। হাতের মুঠ শক্ত হয়ে আসে মিশামের। রাগ নিয়ন্ত্রণ করতে দুই চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয় সে। তার হৃদস্পন্দনের গতি বহুগুণ বেড়ে গিয়েছে আজ। 2 বছর 9 মাস পর কেন ফিরে এসেছে সে? অতীতের পুনরাবৃত্তি সে চায় না মিশাম। অতীত সামনে এলে যদি তার ভালোবাসা তাকে ভুল বুঝে তাকে ছেড়ে চলে যায় তাহলে যে মিশাম বড্ড একা হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না জায়ান। আমার শুধু তোমাকে চাই। তোমাকে পাওয়ার জন্য যদি আমার হাত পুনরায় রক্তাক্ত করতে হয় তবে তাই হবে। কিন্তু তুমি আমার ছাড়া আর কারো নও জান, কারো না। আচমকা পেছন থেকে কেউ মিশামকে শক্ত করে জড়িয়ে ধরে পেটে হাত রেখে বলে, আমার আদুরি পাখি কী ভাবছে এত? মিশাম আবারও নিবিড়ভাবে মিশে যায় অপর পাশের ব্যক্তির বুকের মাঝে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, তুমি কখন এলে? একটু আগেই এসেছি। কিন্তু তুমি একা একা কী এত ভাবছো? ভাবছি তোমাকে যদি হারিয়ে ফেলি তাহলে আমি বাঁচব কীভাবে জায়ান? আমি নিজেকে যে তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্য কল্পনা করতে পারি না। জায়ান ছাড়া যে মিশাম অসম্পূর্ণ। মিশামের এমন কথায় জায়ান হেসে উত্তর দেয়, আমার আদুরি পাখিকে ছেড়ে আমি কোথাও যাব শুনি? আমি আমার মিশামকে নিজের থেকে বেশি ভালোবাসি। তাকে ছাড়া আমি থাকতেই পারবো না। তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসবে, মরে যাব আমি। মিশামের মুখে এমন কথা শুনে মিশাম তার মুখ চেপে ধরে। চোখের কোণে পানি নিয়ে কাঁপা স্বরে বলে, এমন কথা আর বলবে না। মরে যাবে আবার কি? হ্যাঁ, এসব বাজে কথা একদম বলবে না। যদি আবার এসব বলো তাহলে কিন্তু তোমার বাচ্চা আর তার আম্মু ভীষণ রাগ করবে। কথা বলবে না তোমার সাথে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আর এসব বলবো না। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার তৈরি করে আনি। ঠিক আছে। জায়ান ফ্রেশ হতে গেলে মিশাম দ্রুত নিজের ফোন থেকে নাওফার নাম্বার থেকে আসা মেসেজগুলো ডিলিট করে দেয়। কিছু একটা ভেবে নাম্বার ব্লক করে দেয় যেন পরবর্তীতে এই নাম্বার থেকে আর কোনো মেসেজ না আসে। ফোন রেখে বিছানার উপর থেকে জায়ানের শার্ট হাতে নিয়ে মিশাম খেয়াল করে সেখান থেকে মেয়েদের পারফিউমের গন্ধ আসছে। মিশাম শার্ট নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে জায়ানের জন্য। জায়ান তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? শার্ট নিয়ে এভাবে দাঁড়িয়েছো কেন? তোমার শার্ট থেকে মেয়েদের পারফিউমের গন্ধ আসছে কেন? মেয়েদের পারফিউম? আমি তো জানি না। আমি অফিস থেকে সরাসরি বাড়িতে এসেছি। তুমি সত্যি বলছো? তাহলে এই গন্ধে এলো কোথা থেকে? আমি জানি না। এই সামান্য বিষয় নিয়ে ভাবতে ভাবতে রাত পার করবে নাকি? ক্ষুধা লেগেছে আমার, খাবার নিয়ে এসো। মিশাম কিছু না বলে শার্ট নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। জায়ান একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিছানায় বসে ফোন হাতে নেয়। কিছুক্ষণ পর মিশান খাবার এনে বিছানায় পাশে রেখে বলে, খেয়ে নাও। তুমি খেয়েছো? আমি তোমাকে ছাড়া কখনোই খাই? জায়ান মুচকি হেসে মিশামকে নিজের কোলের উপর বসে একটা টুকরো রুটি মুখের উপর ধরে। তোমাকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। আমার যত্ন নেওয়ার কথা কখনো ভুলে যাও না কেন? অনেক ভালোবাসি তাই। কাকে ভালোবাসা, আমাকে নাকি শুধুমাত্র আমাদের অনাগত সন্তানকে? দুজনকে ভালোবাসি। এবার চুপচাপ খেয়ে নাও, আমার কাজ আছে। মিশাব লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নেয়, অতঃপর নিজ হাতে জায়ানকে খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষ হলে জায়ান নিজে রান্নাঘরে গিয়ে থালা রেখে আসে। বউকে সে অনেক ভালোবাসে। এই অবস্থায় মিশাম বেশ কাজ করুক সেটা মোটেও পছন্দ নয় তার। ঘড়ি কাঁটায় যখন সময় 12টা বেজে 43 তখন মিশামের চোখে ঘুম নেই। নির্ঘুম চোখে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছে। জায়ান পাশে শুয়ে মিশামের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ঘুম আসছে না?
ঘুমাতে ইচ্ছা করছে না। আজ তোমাকে স্বাভাবিক লাগছে না। সত্যি করে বলো তো, কী হয়েছে তোমার? জায়ান, আমাদের এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকি। আমার একা একা আর ভালো লাগে না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি একা থাকতে চাও। এই জন্য তো আমি সবাইকে অন্য বাড়িতে রেখে তোমাকে নিয়ে এখানে থেকে হ্যাঁ বলেছিলাম। কিন্তু এখন আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় আমার একা থাকা ঠিক হবে না। তাহলে তুমি কী চাও? আমার বেস্ট ফ্রেন্ড এখানে এসে কিছুদিন থাকলে কি তোমার কোনো অসুবিধা হবে? আমার অসুবিধা হবে কেন? তুমি ডেকে নাও ওকে। মিশাম আরও কিছু বলতে যাবে, তার আগে ফোনের রিংটোনে বেজে ওঠে। বিরক্ত হয় সে। এত রাতে কেউ কল দিচ্ছে, তার কারণ খুঁজে পায় না সে। বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখে নাম্বারটা অচেনা। কল রিসিভ করতে কানের কাছে ফোন নিতে তার কানে ভেসে আসে চিরচেনা একটা পিয়ানোর সুর। কেউ পিয়ানো বাজাচ্ছে। শান্ত হয়ে যায় মিশাম। তার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাকে এভাবে বসে থাকতে দেখে জায়ান জিজ্ঞাসা করে, কে কল দিয়েছে? কথা বলছে না কেন? এর কোনো উত্তর দেয় না মিশাম। সে এখনও একইভাবে শান্ত হয়ে বসে আছে। জায়ান কিছু বুঝতে না পারে ফোন নিয়ে হ্যালো বলার সাথে সাথে কল কেটে যায়। অদ্ভুত, কথা না বলে কল কেটে দিলে কেন? আমার ঘুম পাচ্ছে জায়ান, আমি ঘুমাবো, তুমিও ঘুমাও। কথাটা বলে মিশাম চুপচাপ গায়ে চাদর জড়িয়ে শুয়ে পড়ে। বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে সে ভাবে, আমাকে শান্ত থাকতে হবে। অতীত গল্পে কে ছিল খলনায়িকা তা ভাবলে চলবে না, বর্তমান নিয়ে ভাবতে হবে আমার। গল্পের দ্বিতীয় অধ্যায়কে কে হবে আসল খলনায়িকা সেটা ভাবতে হবে। কাপড় কাচতে গিয়ে জায়ানের শার্টের একপাশে হালকা লাল রঙের লিপস্টিকের চিহ্ন দেখে মিশামের কাপড় কাচা বন্ধ করে দেয়। পরপর দুদিন জায়ানের শার্টে মেয়েদের পারফিউম আর লিপস্টিকের চিহ্ন দেখে সে থমকে যায়। গভীর রাতে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলা কিংবা ফোনের দিকে তাকে আনমনে হাসা, জায়ানের সব কিছু যেন অদ্ভুত লাগছে মিশামের কাছে। ছেলেটার হঠাৎ এই পরিবর্তনের কারণ বুঝতে পারে না সে। কলিং বেলের আওয়াজে ঘোর কাটে তার। জায়ানের শার্ট ওয়াশরুমে রেখে বেরিয়ে এসে সদর দরজা খুলে বেস্ট ফ্রেন্ডকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ খুশি হয় মিশাম। আনন্দে জড়িয়ে ধরে তাকে পাশেই জায়ানকে মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বলে না সে। বান্ধবীকে ভিতরে এনে সোফায় বসিয়ে দিল। জিনাত, আসতে কোনো সমস্যা হয়নি তো তোর? না রে, তোর বর ভালোভাবেই নিয়ে এসেছে আমাকে। কথাটা বলেই জিনাত জায়ানের দিকে আর চোখে তাকায়। কিন্তু জায়ান কোথাও কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। জিনাত দীর্ঘশ্বাস ছেড়ে মিশামকে পাশে বসে জিজ্ঞাসা করে, হঠাৎ আমাকে ডাকলি কেন? নাওফা আবার ফিরে এসেছে জিনাত। কি বলছিস তুই? অবাক হচ্ছিস কেন? ওর তো ফিরে আসার কথা ছিল না। আমি সুখে থাকার আর সেখানে নাওফার আবির্ভাব হবে, সেটা কি কখনো হয়েছে? আমার অবাক লাগে কখন জানিস? আমাদের দীর্ঘ 12 বছরের বন্ধুত্ব কেবলমাত্র একজন ছেলের জন্য ভেঙে গেল। আমাদের 3জনের বন্ধুত্ব ছিল অসম্ভব রকমের সুন্দর। এত সুন্দর সম্পর্ক ফাটল ধরে গেল শুধুমাত্র জায়ান ভাইয়ের জন্য। আমার কেমন এমন হয়ে গেল মিশাম? কোথায় হারিয়ে গেল আমাদের বন্ধুত্ব? কোথায় হারিয়ে গেল একে অপরের প্রতি অগাধ ভালোবাসা? আমার এসব ভাবলে দম বন্ধ লাগে, বিশ্বাস কর। নাওফা নিজে বন্ধুত্ব ভেঙেছে, এখানে আমার দোষ কোথায়? সত্যিই কি তোর কোনো দোষ নেই? জায়ান ভাইকে প্রথম নাওফা ভালোবেসেছে, এরপর তুই ভালোবেসেছিস। ওর জীবনে প্রথম ভালোবাসা শুধুমাত্র তোর জন্য হারিয়ে ফেলছে। এটা কি তুই অস্বীকার করতে পারিস মিশাম? জায়ান শুধু নাওফার প্রথম প্রেম নয়, আমার আমার নয়। হ্যাঁ, এখানেই তো আরও বেশি করে অবাক লাগে আমার। তোরা স্কুল কলেজ প্রেম করলি না, তোদের তখন কাউকে ভালো লেগেনি। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর থেকে তোদের জীবনে প্রেম একসাথে, সেটাও একজনের প্রতি। কেন রে ভাই? দেশে কি ছেলের অভাব ছিল? একজনের প্রতি কেন তোরা দুইজনে আসক্ত হলি? শুধু তুই আমাকে কেন দোষ দিচ্ছিস? নাওফা যেভাবে জায়ানকে নিজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল সেটা অন্যায়। তুই কম অন্যায় করছিস। সেদিন যদি নাভাকে সব সত্যি বলে দিয়ে নতুন জীবন শুরু করতে, তাহলে মেনে নেওয়া যেত। কিন্তু তুই নিজের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য নাভার হৃদয়ে আঘাত করছিস। তাই নাভা ফিরে আসা কিংবা প্রতিশোধ নিতে চাওয়া খুব একটা ভুল নয়, এটা তো জানা কথা। তুই আমাকে দোষ দিচ্ছিস জিনাত? তোর বেস্ট ফ্রেন্ড কি শুধু নাফা, আমি নই? মিশামের এমন কথায় জিনাত মুচকি এসে উত্তর দেয়, যদি তাই হতো তাহলে আজ নাফার সাথে থাকতাম, তোর পাশে বসে তোকে বাঁচানোর চেষ্টা করতাম না। তুই ভুলে যাচ্ছিস কেন? আমি তোর জন্য আমার সবচেয়ে কাছের একজনকে হারিয়েছি, তবু কিন্তু আমি তোকে ছেড়ে যাইনি। তোর পাশে ছায়ার মতো আছি। জায়ানের প্রতি সবার আকর্ষণ আছে কারণ আমি জায়ানকে পছন্দ করছি। সবার ধারণা আমি সবসময় সেরাটাই পছন্দ করি। জায়ানকে ভালোবেসে বিয়ে করেছি আমি, তাই সবাই ভাবে জায়ান সাধারণ কেউ নয়, ওর মধ্যে নিশ্চয়ই আলাদা কিছু আছে। আর ঠিক এখানেই আমার ভয়। সামনে থেকে সবাই ভালো সেজে থাকলেও পিঠ পিছে সবাই আমাকে আঘাত করে। আমি না এখন আর কাউকে বিশ্বাস করতে পারি।
তোর ভালোবাসা এমনিতেই তোর থাকবে না। জায়ান তোর থেকে দূরে সরে যাবে, হোক সেটা আজ কিংবা কাল। আনমনে এসব ভেবে জিনাত মিশামকে প্রশ্ন করে, জায়ান ভাই যখন সব সত্যি জানতে পারবে তখন কি করবি? পারবি তো ওকে আটকাতে? পারবি তো নিজের ভালোবাসা দিকে ওকে আগলে রাখতে? মিশাম শান্ত কণ্ঠে জবাব দেয়, জায়ান আমাকে ভালোবাসলেও আমার, আমাকে ঘৃণা করলেও আমার। জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? জায়ান আর আমার ভালোবাসার একমাত্র চিহ্ন আমার পেটে ধীরে ধীরে বড় হচ্ছে। ওর জন্য হলো জায়ান আমাকে ছাড়তে পারবে না। কথাটা বলে মিশাম নিজের পেটে হাত রাখলো। জিনাত মিশামকে আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। মিশাম উঠে ঘরের দিকে পা বাড়াতে ঘরের ভেতর থেকে জায়ানকে ফিসফাস আওয়াজে কথা বলতে থেকে দাঁড়িয়ে যায়, কিন্তু ভেতর থেকে কোনো কথা স্পষ্ট শুনতে পায় না। মিশামকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে জায়ান তাড়াতাড়ি কল কেটে দিয়ে মিশামের ভেতরে এসে বিছানার উপর বসায়। বাইরে দাঁড়িয়েছিলে কেন তুমি? এমনি দাঁড়িয়েছিলাম। শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ ঠিক আছে আমি। জায়ান দুই হাতে মিশামকে আলিঙ্গন করে কপালে ঠোঁট ঠেকায়, হাতের মাঝে হাত রেখে চোখে চোখ রেখে বলে, জান আমায় যদি কখনো হারিয়ে ফেলো তখন কি করবে তুমি? মিশাম ঘাবড়ে যায় এমন প্রশ্নে, অবাক চোখে তাকায় তার ভালোবাসার মানুষটির দিকে। এসব কেমন প্রশ্ন করছো তুমি? তুমি কেন হারিয়ে যাবে? তুমি ভালোবাসো না আমায়? ভালোবাসলে কি আজীবন পাশে থাকা যায়? অনেক ভালোবাসা তো তাসের ঘরের মতো ভেঙে যায়, যদি আমাদের বেলায় এমন হয়। না। মিশামকে অস্থির হতে দেখে জায়ান তাকে শান্ত হতে বলে, বুকে আগলে নেয় আর আদুরে পাখিকে। ভয় পেও না জান, আমি তোমারে থাকবো। জায়ানের টি শার্ট খামচে ধরে মিশাম কান্নাজড়িত কণ্ঠে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জায়ান, ভীষণ ভালোবাসি তোমায়। তুমি বিহীন এই আমি বড্ড অসহায়। আমাকে কখনো ছেড়ে যেও না, অন্তত আমাদের বাচ্চার কথা ভেবে আমার হয়ে থাকো। এই বোকামে কাঁদছো কেন তুমি? আমি তো মজা করলাম। বাচ্চাদের মতো কান্না বন্ধ করো, তাহলে শক্ত হতে পারে। এত আবেগী হলে চলবে না, বুঝেছ? তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। সব সময় যে তোমাকে পাশে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। তাই এখন থেকে নিজেকে শক্ত করো মিশাম। জায়ান, তুমি মা হতে চলছো এবং এখন আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো। মায়েদের অনেক দায়িত্ব, মনে রেখো। আমার সন্তান যেন কোনো কিছুর অভাব বুঝতে না পারে, আমি সেই ব্যবস্থা করে রেখেছি। কিন্তু মায়ের ভালোবাসার কোনো কমতি যেন না থাকে, সেই নিশ্চয়তা তোমাকে দিতে পারবে। সবসময় আমাকে নিয়ে পাগলামি করলে চলবে না। জীবন অত সহজ নয়। জায়ানের কথা মিশাম কিছু না বলে উঠে ব্যালকনিতে চলে যায়। তার ভয় হচ্ছে, জায়ানের বলা প্রতিটি কথা তার মনে ঝড়ের সৃষ্টি করছে। বারবার মনে হচ্ছে সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলবে। সত্যি যদি এমন হয় তাহলে সে কি করবে? না, আর কিছু ভাবতে পারছে না। তোমার প্রতি যে নজর দিবে তাকে আমি শেষ করবো জায়ান। আর যদি কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে তোমাকেও শাস্তি পেতে হবে। আমার অসীম ভালোবাসা দিয়ে আমি তোমাকে আগলে রাখতে চাই। তবুও তুমি আমার থেকে আলাদা হতে চাইলে আমি আমার অন্য রূপ ধারণ করতে একবারও ভাববো না। আগামীকাল সন্ধ্যা 7টায় রোজ ক্যাফে ভিলায় চলে আসবি। আমি তোর জন্য অপেক্ষা করবো মিশাম। মেসেজটা পেয়ে মিশাম চুপচাপ বসে আছে। বাড়িতে এই মুহূর্তে সে আর কেউ নেই। জায়ান নিজের কাছে ব্যস্ত আর জিনাত বাইরে গেছে কিছু খাবার কিনে আনার জন্য। ফোনটা একপাশে রেখে মিশাম আলমারির দিকে এগিয়ে যায়। আলমারিতে একটা ড্রয়ার খুলে একটা চিঠি বের করে, রং বেরঙের কত সেজের চিঠি। এই চিঠির মধ্যে মিশাম জায়ানের প্রেমে পড়েছিল। একে অপরের প্রেমের শুরুটা হয়েছিল এক উড়ো চিঠির মাধ্যমে। তাদের প্রেমের গল্পটা যেন সাধারণের মাঝে অসাধারণ। 3 বছর আগে অতীতে ডুব দেয় মিশাম। 2020 সালের মাঝামাঝি সময়ে যখন সবাই ঘরবন্দি, তখন 3 বান্ধবী মিলে সারাক্ষণ গল্প আড্ডায় মেতে থাকতো। জিনাতের বাড়ি কিছুটা দূরে হয়, মাঝে মধ্যে মিশামদের বাড়িতে এসে থাকতো। মিশাম আর নাওফার বাড়ি ছিল একদম পাশাপাশি। ছোট থেকে গল্প কবিতার প্রতি ঝোঁক মিশামের। মনের মাধুরী মিশে অনেক গল্প কবিতা লিখেছে সে। তার একটা গোপন নোটবুক ছিল যার নাম ছিল কল্পপুরুষের গল্পকথা। মিশাম নিজের কল্পপুরুষকে নিয়ে প্রচুর চিঠি লিখে রাখতো, তাই নোটবুকে হাত দেওয়া বারণ ছিল সবার, এমনকি জিনাত ও নাওফার। এদিকে নাওফা লুকিয়ে মিশামের নোটবুক নিয়ে 2-1টা পৃষ্ঠা পড়েছিল। সেখানে লেখা ছিল, ভালোবাসার মানুষকে বোঝার জন্য প্রখর বুদ্ধিমত্তা থাকতে হয় শুধু তার মন বোঝার মতো ক্ষমতা। যে মানুষ তার ভালোবাসার মানুষের চোখ দেখে বুঝতে পারে মনের কথা, তাকে আগলে রাখতে হয়। এমন মানুষ খুব কম পাওয়া যায়। যে পায় সে ভাগ্যবতী। আমি অঢেল টাকার মালিক চাই না, আমি ভীষণ সুন্দর কাউকে চাই। আমি আমাকে বোঝার মতো একটা সহজ সরল মানুষ চাই, যে দিন শেষে আমার কোলে মাথা রেখে শান্তি অনুভব করবে, আমার বুকে মাথা রেখে সকল ক্লান্তি ভুলে যাবে, আমার ভালোবেসে তার বাহুডোলে আগলে রাখবে। খুব করে চাইবে যেন আমি কখনো তার জীবন থেকে হারিয়ে না যাই। কেবল আমাকে ভালোবেসে সে পুরো একটা জীবন পার করে দিতে পারবে। আমি শুধু তাকে চাই, তাকে ভালোবাসতে চাই, তার হয়ে বাঁচতে চাই সারাটা জীবন। ঠিক এই চিঠির মাধ্যমে প্রথম আলাপ হয়েছিল মিশাম ও জায়ানের।
মুঠোফোনের যুগে এই দুজন প্রেম করেছে চিঠির মাধ্যমে। মাত্র 4 মাসের মধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। অথচ সেই সময় তারা কেউ কাউকে সামনাসামনি দেখেনি, একে অপরের কণ্ঠস্বর শোনেনি। অচেনা দুজন মানুষ কাছাকাছি এসেছিল উড়ো চিঠির মাধ্যমে। অদ্ভুত বিষয় হলো, প্রথম চিঠিটা মিশামের কাছ থেকে গিয়েছিল জায়ানের কাছে, কিন্তু জায়ানকে মিশাম কোনো চিঠি দেয়নি। প্রথমে এই বিষয়টা নিয়ে চিন্তিত হলো, সে কাউকে কিছু বলেনি। চিঠির বিষয়টা গোপন রেখেছিল বেস্ট ফ্রেন্ডের কাছেও। পুরনো ভাবনা থেকে বের হয়ে লম্বা শ্বাস ছেড়ে মিশাম চিঠিগুলো পুনরায় আগের জায়গায় রেখে দেয়। জিনাতকে খাবারের প্যাকেট হাতে ভেতরে আসতে দেখে বলে, নাভা মেসেজ দিয়েছিল আগামীকাল সন্ধ্যায় দেখা করতে বলেছে। জিনাত চেয়ার ছেড়ে বসে জিজ্ঞাসা করলো, তুই একাই যাবি? হ্যাঁ। একা যাওয়ার দরকার নেই, আমি তোর সাথে যাই। তুই গিয়ে কী করবি? নাভা কেমন মেয়ে তা আমার অজানা নেই, ওকে আমি একটুও ভরসা করি না। জায়ান তোকে কিছু বলেছে? গত 2.5 বছরে সে আমার সাথে কোনো কথা বলেছে নাকি? আমি আসলে খারাপ, তাই না? আমার জন্য নাভা কষ্ট পাচ্ছে, আমার জন্য তুইও কষ্ট পাচ্ছিস। আপন বড় ভাইয়ের সাথে তোর দূরত্ব বেড়ে গেছে তো আমার জন্য। নিজেকে কেন দোষ দিচ্ছিস তুই? নাভার সাথে অন্যায় হয়েছে এটা ঠিক, কিন্তু ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে আমার বোকামির জন্য। ভাইয়া যখন তোকে পাগলের মতো খুঁজছিল তখন আমি সব কিছু জেনে চুপ করেছিলাম। আমি নাভার কথা ভেবে তোদের আলাদা করতে চেয়েছিলাম, তাই হয়তো ভাইয়া আজও আমার উপর রাগ করেছে। কোথাও না কোথাও আমি দোষী। আমি নাওফার জন্য সব কিছু ছেড়েছি। স্কুলে আমার রোল নম্বর 1 হওয়ার কথা থাকলেও ওর খুশির জন্য আমি দ্বিতীয় হয়েছি। কলেজে আমি টপার হওয়ার যোগ্যতা রাখলেও সেই জায়গা ছেড়ে দিয়েছি ওর জন্য। সব সময় ওর খুশিকে প্রাধান্য দিয়েছি, কিন্তু তাই বলে ভালোবাসার মানুষটিকে দিয়ে দিব? সব সময় তো আমি ওর জন্য নিজের খুশি বিসর্জন দিতে পারবো না। আত্মত্যাগ করতে করতে আমি নিজেকে হারিয়েই ফেলেছিলাম। নিজেকে আর দায়ী করিস না, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তোর জন্য এটাই ভালো যে ভাইয়াকে সব কিছু বলে দে। বলবো। তার আগে নাওফার সাথে দেখা করি। জিনাত আর কিছু বলবে এমন সময় জায়ান ওর নাম ধরে রাখি, জিনাত। এতদিন পর ভাইয়ের মুখে নিজের নাম শুনে চমকে ওঠে জিনাত। মিশাম অবাক চোখে তাকিয়েছে জায়ানের দিকে। বউ আর বোনকে নিজের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে থেকে হাসি মুখে তাদের দিকে এগিয়ে এসে, কী হয়েছে? তোমরা এইভাবে তাকিয়েছো কেন আমার দিকে? তুমি জিনাতকে ডাকলে? হ্যাঁ ডাকলাম। নিজের বোনকে ডাকতে পারি না নাকি? জিনাত অশ্রুসিক্ত নয়নে তাকিয়েছে ভাইয়ের দিকে। তার কণ্ঠ দিয়ে আজ কোনো আওয়াজ বেরোচ্ছে না। এইভাবে তাকিয়ে থাকবি নাকি ভাইয়া বলে ডাকবি আমাকে? ভাইয়ের মুখে এহেন কথা শুনে তার বুকে আঁচড়ে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, ভাইয়া, আমার ভাইয়া। ধুর বোকামে, কাঁদছিস কেন? আমার সামনে আমার ছোট বোন এভাবে কাঁদলে আমার বুঝি কষ্ট হয় না? কতদিন পর তুমি আমার নাম ধরে ডাকলে, এখনও আমার রেগে আছো আমার ওপর? না, রেগে নেই। ছোটরা ভুল করলে বড়রা শুধরে দিবে, মাফ করে দিবে, এটাই নিয়ম। বিশ্বাস করো ভাইয়া, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আগে তুই কান্না বন্ধ কর। বোনের চোখে পানি মুছে দিয়ে জায়ান একটা প্যাকেট থেকে স্বর্ণের চেন বের করে, সাথে জিনাতের নাম লেখা একটা লকেট। চেনটা বোনের গলায় পরিয়ে দিয়ে বলে, এটা সবসময় পরে থাকবে, কখনো গলা থেকে খুলবি না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু হঠাৎ এসব কেন? তোকে কিছু একটা উপহার দিতে ইচ্ছে হলো তাই। সবসময় তুই তো দিয়ে গেলি, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। তোর ভালোবাসার কাছে বাকি সব তুচ্ছ। তাছাড়া তোর জন্যই তো আমি মিশমিকে পেয়ে গেছি, এর থেকে বড় উপহার আর কিছু হয় না। ভাই বোনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাওয়ায় আজ মিশাম অনেক খুশি। অবশেষে ভুল বোঝাবুঝি মিটে গেল, কিন্তু জায়ানের হঠাৎ এই পরিবর্তন মিশামের কাছে ঠিক লাগছে না। জিনাতকে কিছু সময়ের জন্য বাইরে যেতে বলে মিশাম এগিয়ে আসে জায়ানের কাছে। আদ্র গলায় জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? হ্যাঁ জান, সব ঠিক আছে। এতদিন পর জিনাতের সাথে কথা বললে এটা কি এমনি এমনি? ছোট বোনের ওপর আর কতদিন রাগ করে থাকবো? অনেক কষ্ট দিয়েছি, ওর সাথে কথা না বললে আমারও ভালো লাগে না। মিশাম খুশি হয়ে বলে, খুব ভালো করেছো। জিনাত তোমার জন্য বেশ কষ্ট পেয়েছে, আজ ওর মন ভালো করে দেওয়ার জন্য ধন্যবাদ। মিশাম, আমি তোমাকে কিছু দিতে চাই। কি? কিছুক্ষণ আগে জিনাতকে দেওয়া চেনের মতো মিশামকেও একটা চেন পরিতে যান। তারপর বলে, তুমি এটাও কখনো খুলো না। আজ তোমার কী হয়েছে বলো তো? কিছু হয়নি। তাহলে এসব করছো কেন? ইচ্ছে হলো তাই। সত্যি কি তোমার কিছু হয়নি? না রে জান, কিচ্ছু হয়নি আমার। জায়ানের শার্টে যে লিপস্টিকের দাগ ছিল সেটা তো তোর? এমনকি পারফিউমের যে গন্ধ পেয়েছিস সেই পারফিউম তুই ব্যবহার করিস, তাই না নাফা? বাহ, আগের মতো চালা গেছিস। তুই খুব বুদ্ধিমত্তা সম্পূর্ণ মেয়ে বলে কথা, তাই এত সহজে বুঝলি কী করে? ভুলে যাচ্ছিস কেন? একসাথে অনেকগুলো বছর কাটিয়েছি। তাছাড়া আমার বুদ্ধি বরাবর তোর থেকে বেশি। তাই হোক, পড়াশোনা হোক বা সহশিক্ষা কার্যক্রম, সব দিক থেকে তোর থেকে এগিয়ে থাকতাম। ভালোবাসার দিক থেকে এগিয়ে গেলি বল? অন্যের চিঠি চুরি করে প্রেমপত্র পাঠানোর মতো অকম্মতা আমি নেই, তাই এদিক থেকে আমার এগিয়ে থাকার কথা ছিল।
তা স্বামীর সাথে অন্য নারীর লিপস্টিকে ছোঁয়া দেখে অবাক হলি না যে? আমাদের মধ্যে অগাধ বিশ্বাস আছে, সেই বিশ্বাস তুই 2 দিনে এসে ভেঙে ফেলবি সেটা ভাবলি কি করে? এত কষ্ট ওর লুকিয়ে লুকিয়ে ওর সাথে আমার ঠোঁটের চিহ্ন এঁকে দিয়ে লাভ হলো না তাহলে? তোর পারফিউমের গন্ধ আমি চিনবো না যদি ফ্লেভার আলাদা, কিন্তু তুই যে ফুলের গন্ধ পছন্দ করিস তা আমার অজানা নাফা। আর বাকি রইল লিপস্টিক দেখ, এই কারণে ওকে সন্দেহ করার কোনো কারণ দেখি না। তোকে আমি চিনি। কৃত্রিম আলোয় সজ্জিত ক্যাফের ভেতরে বসে চুপচাপ সামনে থাকা দুজনের তর্ক দেখে যাচ্ছে জিনাত। নাফা আর মিশাম একদম মুখোমুখি বসেছে। তর্কের দিক থেকে কেউ কম নয়। দুজনের কথা বলা ভীষণ রকমের পটু। মিশাম নিজের হাতের আঙুলের দিকে তাকে হালকা হেসে বলল, এই আংটি জায়ান আমাকে আমাদের প্রথম দেখায় উপহার দিয়েছিল। সেই যে আঙ্গুলের ভাঁজে আংটি ঢুকালাম আর কখনো খুলিনি। জায়ানের আদর মিশে আছে তো তাই। তুইও তো বলিস তোর দয়ায় আমি সব জায়গায় প্রথম হতাম। আজ দয়া কর আমায়, জায়ানকে আমার হাতে তুলে দেই। নাফার কথা তাচ্ছিল্যের হাসি হাসি মিশাম। নাফাকে জ্বালানোর জন্য বলে, সবসময় অন্যের দয়ে বেঁচে থাকতে চাস কেন বলতো? পারলে নিজের ভালো থাকা নিজের মতো খুঁজে নে। তোর কাছ মতো তুই তো আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস। যা তোর ছিলই না তা নিয়ে এত অহংকার কিসের? জায়ানের কাছে প্রথম চিঠি কে পাঠিয়েছিল মিশাম? তুই পাঠিয়েছিলি, কিন্তু চিঠিটা আমার লেখা, তাতে কি? সামান্য একটা চিঠিই তো। সেই সামান্য চিঠির সূত্র ধরে কিন্তু জায়ান আর আমি কাছাকাছি, অথচ কাছাকাছি আসার কথা ছিল আমাদের। সেদিন চিঠিটা আমার ঠিকানায় এসেছিল কেন জানিস? কারণ চিঠির পিছনে ছোট্ট করে আমার নাম লেখা ছিল। চিঠির উপরে বড় বড় অক্ষরে তুই নাফা নাম লিখে দিল। জায়ান মিশাম নামটাই বেশি ভালো লেগেছিল, তাই আমাদের বাড়ি একদম পাশাপাশি হয়। মিশাম নামের মেয়েটির কাছে চিঠি চলে আসে, কারণ প্রাপকের জায়গা তোর নাম নয় বরং আমার নাম লেখা ছিল। আমি কিন্তু এক আগন্তুকের প্রেমে পড়ে যেতাম, যার বলা প্রতিটি কথা আমাকে মুগ্ধ হতে বাধ্য হয়েছিল। আমি না তখন জানতাম চিঠি আসলে কে পাঠিয়েছে। মুঠোফোনের যুগে আমি ভালোবেসে ফেলেছিলাম চিঠি প্রেরণ করা এক আগন্তুককে। মিশামের বলা কথাগুলো যেন বিষের মতো লাগছে নাওফার কানে। সহ্য হচ্ছে না তার কোনো কথা, তবুও নিজেকে শান্ত রেখে বলো, তুই ওর জীবন থেকে চলে গেলেই তো আমি ওর জীবনে প্রবেশ করতে পারবো, তাই না? না, পারবি না। কেন? কারণ জায়ান আমি ছাড়া অন্য কোনো নারীর ছোঁয়া সইতে পারবে না। আমি ওর অস্তিত্বের সাথে মিশে আছি। কেন এত প্রেম তোদের মধ্যে? ঠিক কী দেখে তুই জায়ানের প্রেম পড়ছিস? মেয়েরা এমন একজন মানুষকে চায় যে মানুষটা তার মনের কথা বুঝুক, তাকে সম্মান করুক, তাকে ভালোবেসে আগলে রাখবে, ভীষণ যত্ন করবে, সময়ে অসময়ে ভালোবাসি ভালোবাসি বলে জড়িয়ে ধরে কপালে ছোট্ট করে চুমু এঁকে দেবে। আর আমার জায়ানের মধ্যে এই সব গুণ আছে। আমার শ্যামপুরুষ আমাকে বড্ড ভালোবাসে। ভালোবাসার কথা শুনে না পাওয়ার বুকের ভেতর উথাল পাতাল শুরু হয়েছে। চোখে মুখ থেকে ফুটে যাচ্ছে না পাওয়ার বেদনা, কষ্ট হচ্ছে। মিশাম যে কথাটা খোঁচা দিয়ে বলেছে তা বুঝতে দেরি হয় না নাওফার। নিজের হাতে মুঠোয় থাকা ছোট্ট আকারের ছুরিটা এই মুহূর্তে মিশামের গলায় বিঁধে দিতে ইচ্ছে করছে তার। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক অচেনা মানুষের সামনে একটা ভুল করে বসলই সে। মিশামের গলায় দাঁড়িয়ে গলায় ছুরি ধরে দাঁত কিরমিরগুলো, তোর এই গা জ্বালানো কথাগুলো মোটেই সহ্য করতে পারছি না আমি। আজ তোকে শেষ করে ফেলবো। ঘটনায় আকস্মিক থেকে ঘাবড়ে যায় সবাই। জিনার চেয়ার ছেড়ে উঠে না পাওয়ার উদ্দেশ্য বলে, পাগলামি করিস না মিশাম। 5 মাসের অন্তঃসত্ত্বা, আর কিছুদিন পর 6 মাস হবে। এই মুহূর্তে এমন কিছু করিস না যার জন্য আজীবন পস্তাতে হয় তোকে। জিনাতকে দেখে নাওফার রাগ তত্তরিয়ে বের গেছে, দাঁতে দাঁত চেপে বলে, তুই তো আরেক বিশ্বাসঘাতক। তুই জানতিস আমি জায়ানকে পাগলের মতো ভালোবাসি, অথচ তুই মিশামের সাথে ওর মিল করিয়ে দিলি। স্বার্থপর মেয়ে কোথাকার। বেস্ট ফ্রেন্ড নামক কালসাপ তুই। নাওফা বলা কথাটা যেন জিনাতের বুকে বিষাক্ত তীরের মতো বিঁধে যায়। সে কণ্ঠে একরাশ ঘৃণা ঢেলে বলে, তোর মতো মেয়ের সাথে আমার ভাই শান্তিতে দুদিনও সংসার করতে পারতো না। সন্দেহের তীরে ছিন্ন ভিন্ন করে দিতে তুই আমার ভাইকে। অথচ মিশাম দেখ, আমার ভাইয়ের প্রতি দৃঢ় বিশ্বাস আছে তার। আমার ভালোবাসা পাগলামি, আর মিশাম যা করেছে সেটা ঠিক। আমাকে মিথ্যা বলে দেশের বাইরে পড়াশোনা করতে চলে যেতে বললো। আমি খুশি মনে চলে গেলাম সিঙ্গাপুরে। আমি দেশ ছাড়া 2 দিনের মধ্যে ধুমধাম করে বিয়ে হয়ে গেল ওদের। অথচ আমি এসবে জানতেই পারলাম না। জানলাম কীভাবে? অনলাইনে তাদের ভাইরাল প্রপোজের ভিডিও থেকে। আহা, কি অসাধারণ তাদের প্রেম! প্রেমিক প্রেমিকার মনে তারা আইডিয়াল হয়ে উঠল প্রেমের বাণী ছুড়ে দিয়ে। কিন্তু কেউ জানতো না মিশাম নামক মেয়েটা তার বেস্ট ফ্রেন্ডকে ঠকিয়ে তারই ভালোবাসার মানুষের সাথে ঘর বেঁধেছে। এসব কি অন্যায় নয়? মানছি মিশাম মিথ্যে কথা বলে, ভুল করছে। সবাইকে সব সত্যি জানিয়ে ওর নতুন জীবন শুরু করা উচিত ছিল, কিন্তু তুই কম কিসের? ইচ্ছাকৃত মিশাম আর জায়ান ভাইয়ের নতুন সংসার ভাঙতে চেয়েছিলি। মিশামের নকল ভিডিও বানিয়ে ভাইয়াকে দিয়েছিস। বদনাম করতে চেয়েছিস নিজের বেস্ট ফ্রেন্ড মিশামকে। তো কেবল মিথ্যে বদনাম বলছিলি।
কিন্তু তুই যা যা করছিস তা ক্ষমার অযোগ্য নাফা। আমার বানানো নকল ভিডিও দেখলি? আর মিশাম, এই মেয়েটা যে ইচ্ছাকৃত আমাকে মানসিক রোগী বানিয়ে আমার কাছ থেকে আমার পরিবারকে কেড়ে নিছে তা কিছু না। চুপ হয়ে যায় জিনাত। সত্যি তো, মিশাম যে রাগের বশবর্তী হয়ে নাফার পরিবারের উল্টোপাল্টা বলে তাদের মনে নাফার জন্য ঘৃণার জন্ম দিয়েছে সেটা তো মিথ্যা নয়। ঠিক এই কারণে জিনাত মিশামের উপর রাগ করেছিল অনেকগুলো দিন। কিছু একটা ভেবে জিনাত বলে, দেখ পুরনো কথা ভুলে যা দুজনে, নতুন করে সবটা শুরু কর। মিশাম ওর সংসার নিয়ে ভালো থাকতে দে, আর তুই অন্য কারোর সাথে সুখে হয়। জিনাতের কথায় নাফার মুখে তাচ্ছিল্যে হাসি ফুটে ওঠে। মিশামের গলার কাছে ছুরি নিয়ে হালকা চেপে ধরে বলে সে, চাইলে সে সব ভোলা যায় না রে বান্ধবী। আমি ওকে সত্যি পাগলের মতো ভালোবাসি। ওকে পাওয়ার জন্য আমি সব করতে রাজি। মিশামকে মেরে ওর জায়গায় নিতে রাজি। ছুরির আঘাতে মৃদু আওয়াজ হয়ে ওঠে মিশাম। নাফা সেদিকে ধ্যান না দিয়ে নিজের মতো বলেই যাচ্ছে। হঠাৎ জিনাতের ইশারায় মিশাম আর নাফা সামনে তাকালে চমকে যায় দুজনে। আশেপাশে মানুষদের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে সেদিকে ভ্রুক্ষেপ করে না কেউ, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার হঠাৎ এই আগমন আশা করেনি তারা তিনজনই। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে থেকে নাওফার হাত থেকে কিছুটা সরে যায় মিশামের থেকে। সে অবাক চোখে দেখছে মানুষটাকে। মিশামের চোখে দেখা দিয়েছে ভয়ের ছাপ। সে ধীর স্বরে উচ্চারণ করে, জায়ান। জায়ান হয়তো এই মুহূর্তে কেউ আশা করেনি। জিনাত দ্রুত পায়ে ভাইয়ের কাছে এগিয়ে যায়। বিনয়ের সঙ্গে বলে, ভাইয়া তুমি এখানে কি করছো? জায়ানের কণ্ঠে তখনও বিস্ময়ের ছাপ স্পষ্ট। সে বোনের দিকে দৃষ্টি স্থাপন করে জিজ্ঞাসা করে, কি হচ্ছে এসব? এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জিনাতের জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে আমতা আমতা করে, আসে ভাইয়া, মিশাম একটু বের হতে চাইছিল তাই নিয়ে এসেছিলি। তাহলে নাওফা কেন মিশামের গলায় ছুরি ধরে আছে? এবার আর কোনো উত্তর দিতে পারে না জিনাত। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে একপাশে। বোনের থেকে আশানুরূপ উত্তর না পেয়ে সে এবার সরাসরি মিশামকে প্রশ্ন করে, কী হয়েছে এসব? কিছুক্ষণ নীরব থেকে মিশাম অতঃপর বলে, নাভা তোমাকে পাওয়ার জন্য সব করতে পারে, তাই আজ সে সিদ্ধান্ত নিয়েছে আমাকে মেরে তোমার মনে নিজের জন্য জায়গা তৈরি করবে না। এমন উত্তরের জন্য বোধহয় ছেলেটা মোটেও প্রস্তুত ছিল না। তার চোখে মুখে ফুটে ওঠে অদ্ভুত রকমের বিষয়। জাহান কিছু বলবে তার আগে নাফা বলে ওঠে, জানি তুমি এখন প্রশ্ন করবে যে মিশা মেশাব কী বলছে, তাই না? উত্তরটা আমি দিয়ে দিই। আমি তোমাকে অনেক আগের থেকে ভালোবাসি মিশাম, আগের থেকে আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো তোমাকে দেওয়া সেই উড়ো চিঠি মিশামের ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে লেখাগুলো মিশামের, কিন্তু চিঠি পাঠিয়েছিলাম আমি। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। সেই ছোটোবেলা থেকে আমি তোমার প্রতি নজর রেখেছি। জিনাতের সাথে দেখা করার জন্য তোমাদের বাড়িতে গেলে আমি তোমাকে বহুবার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি। অবশ্য তুমি আমাকে কখনো তেমন একটা খেয়াল করনি, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আমার ছোটোবেলার ভালোবাসা আমার বেস্ট ফ্রেন্ড কেড়ে নিবে, এটা আমি কিভাবে সহ্য করবো বলো? আমি তো এত তো উদার নই। আর তাই তুমি আমাকে পাওয়ার জন্য আমার স্ত্রী আর অনাগত সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও? এত জঘন্য ভাবনার পরও তুমি ভাবলে কি করে যে আমি তোমার হব? আমি তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি জায়েন। আচ্ছা, তুমি শুধু আমার দোষ দেখছো। মিশাম তো তোমাকে ঠকিয়েছে, সত্য গোপন করছে। তোমার পাঠানো ফিরতি চিঠি না পেলে মিশাম জানতেই পারতো না জায়ের নামক কোনো ছেলের অস্তিত্ব আছে। নিজের বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের দিকে যে মেয়ে কোনোদিন মনোযোগ দেয়নি, সে কীভাবে তোমার ভালোবাসা হতে পারে? তুমি যে জিনাতের ভাই এটা মিশাম অনেক পরে জেনেছে। তোমাদের উড়ো চিঠির প্রেম যখন সামনে এলো তখন জেনেছে। আমরা যখন নবম শ্রেণীতে পড়তাম সেই সময় তুমি দেশের বাইরে পড়তে গেলে, তখন কিন্তু আমি তোমাকে পছন্দ করতাম। অপেক্ষায় ছিলাম তোমার ফিরে আসার। আমার ছোটোবেলার প্রেম বড় হওয়ার পরেও আমার মনে পড়ে গেল। আর এই মেয়ে মাত্র 3 বছরে সম্পূর্ণ তোমার হয়ে গেল। এই যন্ত্রণা কি অনুভব করতে পারছো জায়ান? নাওফার বলা প্রতিটি কথা জায়ানের চমকাতে বাধ্য। সে বিশ্বাস করতে পারছে না তার ভালোবাসার মানুষটা তাকে মাত্র 3 বছর ধরে চেনে, অথচ জায়ান মিশামকে অনেক আগের থেকে পছন্দ করত। বাইরে যাওয়ার আগে সে নিজের সাথে প্রতিজ্ঞা করেছিল, মিশামকে পাওয়ার জন্য হলে আমাকে সফল হয়ে ফিরতে হবে। জায়ানের কণ্ঠস্বর কাঁপছে। সেই অবস্থায় প্রিয়তমার দিকে সে প্রশ্ন শুরু যায়, তুমি সত্যিই আমাকে চিনতে না? আমাকে প্রথম চিঠিটা তুমি দাওনি? মিশাম নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে কেবল। এই নীরবতা পছন্দ হয় না ছেলেটার। চিৎকার করে সে উত্তর জানতে চায়। এহেন চিৎকারে মৃদু কম্পন সৃষ্টি হয় মিশামের শরীরে। ধীরে ধীরে সে বলে, আমি ছোট থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, অন্যদিকে ধ্যান ছিল না আমার। প্রেম নামক জিনিসটার সাথে আমি পরিচিত হয়েছি প্রাপ্তবয়স্ক হওয়ার পর। হয়তো তোমার চিঠিটা না পেলে আমি পরিবারে পছন্দ করা একজন ছেলেকে বিয়ে করতাম। আমি জানতাম না জিনাতের ভাই আসলে তুমি। হ্যাঁ, তোমার অনেক প্রশংসা শুনছি, কিন্তু এক নামে তো অনেক মানুষ হয়, আর তোমার চেহারা সেভাবে মনে ছিল না আমার, তাই তোমাকে চিনতে পারিনি। এই প্রতিটি কথাই সত্য, কিন্তু আমিও তোমাকে ভালোবাসি, এটাও চিরন্তন সত্য। তুমি নাওফা
আমার প্রতি অনুভূতির কথা আগে থেকে জানতে? শুরুতে জানতাম না। যেদিন তোমার সাথে দেখা করলাম সেদিন দুইটা সত্যি কথা জেনেছি। প্রথমত হলো তুমি জিনাতের ভাই, দ্বিতীয়ত সত্যি হলো নাফা তোমাকে ভালোবাসে। এবং প্রথমে আমার তরফ থেকে যে চিঠিটা তুমি পেয়েছো সেটা নাফা তোমাকে পাঠিয়েছে। তোমার মনে আছে তুমি একদিন বলেছিলে চিঠির উপরে আমি কেন আমার বেস্ট ফ্রেন্ডের নাম লিখে দিয়েছি? উত্তরে আমি বলেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য এমনটা বলেছিলাম। আমি মিথ্যে বলেছিলাম সেদিন। আর আমি তোমাকে অনেক আগে থেকে চিনতাম, এটাও মিথ্যে ছিল। তুমি ভেবেছিলে আমি তোমাকে চিনে আগন্তুক ভাবার অভিনয় করেছি মাত্র। তুমি আমাকে চেনো না, চেনার ভান করে চিঠি লিখেছি। তোমার এমন ভাবনা আমি সত্যি বলে মেনে নিয়েছিলাম বিয়ের রাতে। তোমার কাছ থেকে এতগুলো সত্যি গোপন করা আমার ঠিক হয়নি তা আমি জানি। তাই কিছুদিনের মধ্যে তোমাকে সব কিছু বলার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তার আগে সব শেষ হয়ে গেল। শেষের বলা কথাগুলোর সময় মিশামের চোখ থেকে অঝোরধারায় অশ্রুপাত হয়। শেষ শব্দটি যে ভীষণ ভয়ঙ্কর একটা শব্দ। আর এই শব্দ যদি সম্পর্কের ক্ষেত্রে হয় তাহলে তো হৃদয় কেঁপে উঠলে। কেন করলে এমন? আরে তুমি তো আমাকে সব সত্যি বললে আমি তোমাকেই বিয়ে করতাম। কারণ আমি অনেক আগের থেকে তোমাকে ভালোবাসি। অন্যকে কাঁদিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার তো কোনো প্রয়োজন ছিল না। তোমাকে পাওয়ার জন্য এই লড়াই, এর তো কোনো প্রয়োজন ছিল না। দিনের পর দিন আমার সাথে মিথ্যে কেন করলে? জায়ানের বলা প্রথম কথাটা শুনে মিশাম আর নাওশা অবাক হলো। জিনাত স্বাভাবিক দাঁড়িয়েছিল। তার মানে এবার তার কিছু কথা বলা উচিত। নিজেকে প্রস্তুত করে জিনাত বলে, আমি আগের থেকে সবটা জানি। তবুও নাফার সাথে ভাইয়ের মিল চেয়েছিলাম, কারণ আমার মনে ছিল নাফার ভালোবাসা আসল আর মিশাম কেবল আবেগ। এটা ভেবে আমি ভাইয়ের সাথে মিশামের বিয়ে ভাঙতে চেয়েছিলাম। এটা আমার ভুল ছিল। ভুলের শাস্তিস্বরূপ ভাইয়া আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। কিছুদিন পর বুঝলাম মিশাম পরে ভালোবাসলেও ওর ভালোবাসা সঠিক। নাফা যেভাবে ভাইয়ের কাছে পেতে চেয়েছে তার শুধু পাগলামি, পাওয়া না পাওয়ার লড়াই। যে তোরা দুজন অনেক অন্যায় করছিস, কিন্তু দিন শেষে লাভ কী হলো? আজ তোরা দুজনেই সামনে আমার ভাইয়ের চোখে সমান অপরাধী। মিশাম, তুই সত্যি শুরুতে বলে দিলে আজকে এই দিন দেখতে হতো না আমাদের। বিয়ের আগে একটা সত্যি কথা গোপন করছিস, কিন্তু বিয়ের পর তুই অনেকগুলো ভুল করছিস যা সহজে ক্ষমার যোগ্য নয়। না পাওয়ার কাছ থেকে ওর পরিবারকে কেড়ে নিয়েছিস। এটা না করলেও পারতি। কথা বলা শেষে জিনাত লম্বা একটা শ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করে, নাপা তোকে কি বলা যায় রে? তুই তো ক্ষমার অযোগ্য। ভাইকে পাওয়ার জন্য প্রথমে মিশামের মিথ্যে ভিডিও বানালি, এটা করেও ক্ষান্ত হলি না, আমাকেও ছাড়লি না। আমাকে কিসের ভয় দেখাচ্ছিলি মনে আছে? আমার ইজ্জত রক্ষা করতে হলে ভাইয়াকে জীবন থেকে যেভাবে হোক মিশামকে সরাতে হবে, নয়তো গর্ব করার মতো আমার কাছে আর কিছু অবশিষ্ট থাকবে না। বাস্তবে কিছু না করলেও মুখে তো বলছিলি, মুখে বেস্ট ফ্রেন্ড বলে মনে মনে তোর এত বড় ক্ষতির কথা ভাবতে লজ্জা করেনি? আরে ভাই, তোর মতো পাগলের সাথে থাকার থেকে মিশামের মতো সুস্থ স্বাভাবিক একজনের সাথে সংসার করা ঢের ভালো। বিশ্বাস কর, বিয়ের পর আমি কখনো ভাইয়াকে কষ্ট পেতে দেখিনি। মিশামার যাই করুক ভাইয়াকে কিন্তু ভালোবাসায় ভরে রেখেছে। জায়ান 2 পা পিছিয়ে যায়। কেউ কাউকে পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারে সেটা তার জানা ছিল না। তার বোনের ইজ্জত রক্ষা করার ভয় দেখে কেউ তাকে এতটা চেয়েছে এটাও ভাবতে কষ্ট হচ্ছে। মিশাম অবাক হয়ে তাকিয়েছে জিনাতের দিকে। মেয়েটা এসব তাকে বলেনি, গোপন করে রেখেছিল? আমার কাছে সব গোপন করলি কেন তুই? মিশাম তোকে বললে তুই আরও ভুল সিদ্ধান্ত নিতে। আমি চাইনি আমাদের 3 জনের মধ্যে আরও বেশি করে তিক্ততা তৈরি হোক। নাফা মিশামকে ছেড়ে এগিয়ে যায় জায়ানের দিকে। তার পায়ের কাছে এসে হাত জোর করে অনুরোধ করে, আমি অজস্র ভুল করছি, আমি তা অস্বীকার করছি না, কিন্তু যা করছি তার সবটুকু তোমাকে পাওয়ার জন্য। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না জায়ান। তোমার জোড়া ভুরু আর মায়াবী ছোট ছোট চোখের দিকে তাকালে আমি শান্তি অনুভব করি। তোমার কালচে খয়েরি রঙা ঠোঁটের দিকে তাকালে আমার ঠোঁট ফুটে ওঠে। তোমার এলোমেলো চুলের দিকে তাকালে আমি মাদকতা অনুভব করি। সম্পূর্ণ তুমিতেই আমি আসক্ত। আমি স্কুল জীবন থেকে তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছেড়ে থাকতে আমার যে ভীষণ কষ্ট হয়। আমাকে কাছে টেনে নাও না তুমি। কথা দিচ্ছি তোমাকে কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তুমি চাইলে আমি মিশামের সাথে থাকতে রাজি। দরকার হলে ওর সাথে একদিন থাকবো আর আমার সাথে একদিন থাকবো। কোনো মেয়ে নিজের ভালোবাসার ভাগ দিতে পারে না। আমি তোমার জন্য এই সব ভাগ দিতে রাজি আছি। একটু দয়া করো আমার উপর। আমাকে একটু ভালোবাসা দাও। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার তৃষ্ণার্ত মনটা ব্যাকুল হয়ে আছে জায়ান। নাফা অসহায় গলায় বলা কথাগুলো শুনে জায়ানের কষ্ট হচ্ছে, কিন্তু সে নিরুপায়। মিশামকে ছাড়া সে অন্য কারো কথা ভাবতে পারে না, কখনো ভাবতে পারে না। তার কাছে তো ভাবার মতো পর্যাপ্ত সময় নেই। সে যে এই পৃথিবীর তার কিছু সময়ের মাত্র অতিথি। তোমার ভালোবাসা হয়তো সত্যি, কিন্তু তোমার চাওয়াটা ভুল। তুমি আমাকে পাওয়ার জন্য আমার বোনকে ছাড়লে না।
তোমার মতো পাগলের সাথে আমি কেন? কোনো মানুষই শান্তিতে সংসার করবে না। মিশাম ভুল করছে, কিন্তু তোমার মতো এত বড় অন্যায় করেনি। সে আমাকে হারানোর ভয় থেকে সব করছে। মিশাম 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 কি আছে মিশামের মধ্যে যা আমার মধ্যে নেই? আমি যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করছি। আমি কোনো অন্যায় করিনি। ভালোবাসার জন্য সব করা যায় না। তাছাড়া আমি মিশামের থেকে বেশি সুন্দর। দুধে হালতা গায়ের রং, আমার হাসিতে পাগল হয়েছে অনেক যুবক। আমার কণ্ঠে প্রেমে পড়েনি এমন মানুষ খুব কম আছে। আমার ঘন কালো চুলের মাঝে একটা গোলাপ গুঁজে দেওয়ার জন্য অনেকে অপেক্ষা করছে, কিন্তু আমি কেবল তোমাকে চেয়েছি। তোমার জন্য শত পুরুষের মন ভেঙেছি, তবুও কেন আমাকে মেনে নিতে পারছো না তুমি? কারণটা খুব স্বাভাবিক। আমি বাহ্যিক সৌন্দর্য দিয়ে কাউকে বিচার করি না। মিশামের গায়ের রং চাপা, কিন্তু তুমি তোমার কণ্ঠের কথা বললে না। আমার কাছে মিশামের কণ্ঠ সর্বসেরা, কারণ আমি ওর কণ্ঠ, ওর চোখের প্রেমে সর্বপ্রথম পড়েছিলাম। হরিণীর মতো চোখ, হালকা লালচে ধূসর রঙের ঠোঁট, মুচকে হাসি আমাকে মুগ্ধ করে। সেখানে তোমার দিকে তাকালে সময় কোথায় বলো? মিশামের মন মতো কলুষিত নয়, যে কারো ইজ্জত নষ্ট হওয়ার ভয় দেখে সম্পর্ক নষ্ট করতে চায়নি। এসব করে তুমি নিজের অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছ। এসব ভালোবাসা নয়, পাগলামি। এতক্ষণে মিশাব কোনো কথা বলেনি। নীরব দর্শকের ভূমিকায় অভিনয় করে তিনজনের মনের কথা এবার তার বলার সময় এসেছে। মনের মধ্যে ভয়, উৎকণ্ঠা, ভালোবাসা সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে আজ। এমন মিশ্র অনুভূতি নিয়ে সে তার ভালোবাসার মানুষটির দিকে অগ্রসর হয়। কাছে গিয়ে নিজের বুকে হাত রেখে বলে, ঠিক এখান থেকে ভালোবাসি তোমায় জান। এই মনে তুমি ছাড়া আর কারো অস্তিত্ব নেই। এই পৃথিবীর সকল অপূর্ণতার মাঝে তুমি আমার অসীম পূর্ণতা। তোমাকে পাওয়ার পর আমার আর কোনো আক্ষেপ নেই, নেই কোনো অপূর্ণতা। তোমাকে ভালোবাসে আমি হাজার বছর অপেক্ষা করতে রাজি। কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের দ্রুত বিয়ে হয়ে গেছে। আমার এই ছোট্ট জীবনে চাওয়ার মতো আর অবশিষ্ট কিছু নেই। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই অনুভূতি পৃথিবীর সকল টাকা একত্রিত করলেও কেনা যাবে না। তোমাকে হারানোর কথা ভাবলে আমার বুকে চিনচিন ব্যথা অনুভব করি আমি। আমি হয়তো খুব অল্প সময় ধরে তোমাকে চিনি, কিন্তু আমার ভালোবাসা বিন্দু পরিমাণে ভেজা নেই। আমার ভুলগুলোর জন্য আমার যা শাস্তি প্রাপ্য তুমি আমাকে যত ইচ্ছে দাও, শুধু আমার থেকে দূরে চলে যেও না। তোমার অদূরে পাখি তাহলে ছটপট করতে করতে মারা যাবে। আমার মা আমাকে খুব যত্ন করে মানুষ করছে। আমি পরিবার ছাড়া, বাবা মাকে ছাড়া থাকতে চাই না। ওরা আবার আমাকে ছাড়া বাঁচতে পারবে না ঠিকভাবে। জান, তোমার হাতে অনেকগুলো মানুষের জীবনের পাতা আছে। এই পাতায় তুমি অপূর্ণতার গল্প লিখে দিও না। তুমি আমার সামনে থেকে আমাকে অবহেলা করলে তা হবে আমার জন্য মৃত্যুর থেকে বেশি বেদনাদায়ক। আমি সেই বেদনা সইতে পারবো না, কিন্তু তোমাকে না দেখার বেদনা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। ভালোবাসি যেন তোমার আদুরি পাখি তোমাকে এতটা ভালোবাসে যার বিশালতার মাঝে তুমি হারাতে বাধ্য। মিশা আমার কিছু বলতে পারে না, তার আগে জায়ানের ঢলে পড়ে মিশামের বুকে। ধীরে ধীরে নিজের সমস্ত ভার মিশাম ছেড়ে দেয়। মেয়েটা বসে পড়ে মাটিতে, দুই হাতে আগলে নেয় প্রিয়তম ভালোবাসাকে। সে বুঝতে পারে না ছেলেটা কেন এভাবে ঢলে পড়ে গেল তার বুকের মাঝে। জায়ানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল, তবুও যে মিশাম ডান হাতে আগলে ধরে আর ভীষণভাবে শক্ত করে। তারপর বলে, জান রে, আমার হাতে সময় খুব কম। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি কল্পনায় নেই, কিন্তু নিয়তি আমাদের আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে। তোমাকে লুকিয়ে যে আমি ফোনে কথা বলতাম, কার সাথে কথা বলতাম জানো? আমার এক বান্ধবী, সে ডাক্তার, তার বাবাও ডাক্তার। আমি ওর বাবার কাছে চিকিৎসা নিয়েছিলাম। আমার কি হয়েছে শুনবে? মরণব্যাধি ক্যান্সার। এই ক্যান্সার বহু মানুষের জীবন কেড়ে নেয়। আজ আমার জীবনও কেড়ে নিয়েছে। যে বুকের মাঝে তোমার আগলে রাখি, সেই বুকটা এখন ক্যান্সার দখল। আমি এসব জানতে জানতে বড্ড দেরি হয়ে গেছে। ততদিনে আমার লাস্ট স্টেজ চলে গেছে। আমার কিংবা ডাক্তারের আর কিছু করার ছিল না। আমি বাবা হব এটা জানার কয়েক মাস পরে আমি জানতে পারলাম, হয়তো সন্তানের মুখ দেখা হবে না আমার। আমি সেদিন অনেক কেঁদেছি, নিজের জন্য নয়, কেঁদেছি আমার মায়ের জন্য, যে আমাকে নিজের সবটুকু দিয়ে বড় করেছে। কেঁদেছি আমার বাবার জন্য, ওই মানুষটা যে আমার জন্য দিবারাত্রি পরিশ্রম করেছে। কেঁদেছি সেই বোনের জন্য যে আমার কলিজার আধখানা। কেঁদেছি প্রাণপ্রিয় স্ত্রীর জন্য যে আমাকে ছাড়া অসহায়। কেঁদেছি আমার সন্তানের জন্য যে ভূমিষ্ঠ হয়ে বাবার কোলে উঠতে পারবে না। বাবা বলে ডাকার মতো কাউকে পাবে না এই পৃথিবীতে। অবশেষে আমি বুঝলাম, আমার চলে যাওয়া তোমরা কেউ সহজে মেনে নিতে পারবে না। তাই জীবনে বাকি দিনগুলো আনন্দে কাটাতে চেয়েছি। গত পরশু পুরো একটা দিন বাবা মার সাথে কাটিয়েছি। মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছি কতক্ষণ। বাবার সাথে বসে গোধূলি এলে চা পান করছি। গতকাল রাতে বাড়ি ফিরতে বোনের অভিমান ভাঙিয়েছি। সর্বশেষে তোমাকে শেষবারের মতো আমার ভালোবাসার চাদরে
করে মুড়ি দিয়েছি। আজ এখানে এসেছি আমাদের জন্য একটা ক্যান্ডেলের ডিনারের আয়োজন করার জন্য, কিন্তু ভাগ্যের খেলা, আজ আমার শেষ দিন। আমার ভাগ্য ভালো, আমি আমার প্রিয়তমার কোলে শুয়ে মরতে পারছি। এই ভাগ্য কয়জনের হয়? পরিশেষে মনে রাখো, আমি তোমাকে ভালোবাসি, তোমার জান তোমাকে এক আকাশ সমান ভালোবাসে। আর নাওফা, তোমায় বলছি, আমাকে ভালোবেসে যে কষ্ট তুমি পেয়েছো তার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি খুব ভালো থেকো। শেষ একটা কথা আমার পাগলামির জন্য, আমার পরিবার আগলে রেখো, আমার বোনকে যোগ্য কারো হাতে তুলে দিও, আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ তুলো, নিজেকে এমনভাবে শক্ত করবে যেন কোনো পাথরও ভাঙতে পারে না তোমায়। তোমাকে ভালোবেসে ভালো থেকো আমার আদুরি পাখি। ব্যাস, সব কিছু মায়ায় ভুলে ছেলেটা চলে গেল, যার জন্য একটু আগে দুই সুন্দরী রীতিমতো যুদ্ধ করছিল। মিশাম যেন এখনও বিশ্বাস করতে পারছে না তার ভালোবাসার মানুষটা আর বেঁচে নেই। জিনাত পাগলের মতো ছুটে এসে ভাইয়ের কাছে, ভাইয়ের পাশে বসে হাউমাউ করে কাঁদে আর বলে, ভাইয়া তুমি এভাবে চলে যেতে পারো না, আমাদের ভালোবাসার মূল্য আমাদের কাঁদিয়ে দিতে পারো না তুমি, এমন তো হওয়ার কথা ছিল না ভাইয়া। মিশাম তোমাকে ছাড়া কীভাবে বাঁচবে? একবারও ভাবলে না বাবা মা আমি তোমাকে ছেড়ে থাকবো কীভাবে? তা তো ভাবলে না ভাইয়া। ভাইয়া তুমি এত স্বার্থপর হইও না, আমাদের মনের ভেতর বিশাল এক শূন্যতা সৃষ্টি করে এভাবে চলে যাও না। ভাইয়েরে একটা বার চোখ মেলে তাকাও আমার দিকে ভাইয়া। না, প্রিয় বোনের ডাকে সাড়া দেয় না জায়ান। জায়ানের নিথর পড়ে আছে আজ, পাশে পড়ে আছে কিছু কাগজ। আজ হাসপাতাল থেকে আসার সময় নিজের রিপোর্টগুলো নিয়ে এসেছে, ভেবেছিল যাওয়ার পথে কোথাও বসে পুড়িয়ে ফেলবে, তা আর হলো না, সবটা জানাজানি হয়ে গেল। জায়ান তো চলে গেল, কিন্তু দুই ভালোবাসার পাগল মেয়ের কী হবে? তারা কি আদৌ ভালো থাকতে পারবে? নাফা জাহানের পাশে বসে একবার ছুঁয়ে দেয় তার সমস্ত দেহ, শীতল হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটা চুমু এঁকে দেয়, তারপর বিড়বিড় করতে করতে বেরিয়ে যায় অজানা উদ্দেশ্যে। মিশাম এখন ঘোরের মাঝে আটকে আছে, তার চোখের কোণে কোনো অশ্রু নেই, ঠোঁটের কোণে কোনো হাসি নেই, সে যেন জ্যান্ত মূর্তিতে পরিণত হয়েছে। আশেপাশে মানুষজন, দর্শক, সে দীর্ঘক্ষণ চোখের সামনে জীবন্ত অভিনয় দেখে হয়তো ভাবেনি শেষটা এত করুণ হবে। একজন মেয়ে এগিয়ে আসছে জিনাদ আর মিশামের দিকে। জিনাদ একজনকে ধরে চিৎকার করে কাঁদে, কিন্তু মিশাম কিছু বলে না। জায়ানা হাতের মুঠ শক্ত করে এক হাত বন্দি, আর এক হাতে আগলে রেখেছে ছেলেটাকে। অপলক দৃষ্টিতে চেয়ে থাকে ভালোবাসার মানুষটির দিকে, যাকে পাওয়ার জন্য এত লড়াই। আর সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আচ্ছা, মানুষ কেন এত স্বার্থপর? নিজের আপনজনকে কাঁদিয়ে কেউ ওইভাবে চলে যায়, এটা তো ভারী অন্যায়। মিশামের মন যেন এমন আরেক কথা বলতে চেয়েও পারছে না, তার কানে এখনও জায়ানের শেষ মুহূর্তের কথাগুলো বাজছে। ছেলেটা যাওয়ার আগে কতগুলো দায়িত্ব তার কাঁধে দিয়ে গেল, অথচ সে বারবার বলেছিল, তোমার দূরে চলে যাও আমি মানতে পারবো না, এই বেদনা সহ্য করার ক্ষমতা আমার নেই। ছেলেটা তার কথা শুনেও যেন শুনতে পেল না, শেষমেশ চলেই গেল তাকে ছেড়ে। তবে সে এতদিন কার জন্য লড়াই করলো? ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলার মতো যন্ত্রণা এই পৃথিবীতে আর কিছু নেই। মিশাম যত্নে করা ভালোবাসাকে উপেক্ষা করে জায়ান চলে গেল না ফেরার দেশে। তাদের উড়োচিঠির প্রেম স্থায়ী হলো না, উড়ে গেল আকাশবাণী। দিন শেষে মিশামের উড়োচিঠির প্রেম উড়ে গেল, সাথে নিয়ে গেল তার ভালো থাকা চাবিকাঠি। মেয়েটা হয়তো বাঁচবে, কিন্তু আর কখনো ভালো থাকতে পারবে না, ভালোবাসতে কাউকে পারবে না। 4 আনার জীবনে তুমি 16 আনার অমূল্য সম্পদ। সমাপ্ত। উড়ো চিঠি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।